দিনটা 2024 সালের 1 জানুয়ারি। তারপর থেকে প্রায় 2 বছর ধরে ভারতবর্ষের সীমানা বরাবর হেঁটে ভারত ভ্রমণের স্বপ্ন পূরণ করলেন লালগড়ের বাসিন্দা বিশাল মুর্মু। ঘরে ফিরলেন চলতি বছরের 26শে জানুয়ারি। পথে নানান প্রতিকূলতা, তবে মনের মধ্যে ভারত ভ্রমণের অদম্য ইচ্ছে। দীর্ঘ যাত্রাপথের শেষে তাকে বিশেষভাবে সম্মানিত করল ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদ, দাস কনস্ট্রাকশনের কর্ণধার গণেশ দাস সহ অরণ্য শহরের বিশিষ্টজনেরা। তার হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক, কিছু উপহার ও কিছু আর্থিক সাহায্য। জঙ্গলমহলের এই ভূমিপুত্র তার প্রাপ্ত সকল সম্মান উৎসর্গ করেন সদ্য প্রয়াত ভারত মাতার বীর শহীদ সমীরণ সিংয়ের উদ্দেশ্যে। তাঁর নামাঙ্কিত স্মারকই এদিন বিশালের হাতে তুলে দেওয়া হয়। কুমুদকুমারী পারে, এটা একটা কথা যে আজকে বিশালকে যেভাবে সম্মানিত করলো প্রাক্তনী সংসদের তরফে, আজকে যদিও প্রাক্তনী সংসদের সম্পাদক উপস্থিত থাকতে পারেননি, তো নিশ্চিত তিনি খুবই গর্বিত হবেন এবং আমরা সবাই খুব গর্বিত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অগ্রজদের প্রণাম জানাই এবং বিশালকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বিশাল যে আজকে যে জায়গাটা করে দেখাতে পেরেছে, এটা সত্যি খুব বড় হয়েছে। প্রসঙ্গত, কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদের সভাপতি চন্দন দে জানান, আমরা বিশাল মুর্মুর যে প্রচেষ্টা মানবতা বাঁচাও, মানবিক মূল্যবোধকে সম্মান জানিয়ে উনি যে বিশাল কর্মকাণ্ড করেছেন, তার জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফে বিশাল মুর্মুকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা করব উনি আরও অন্যান্য বিষয়ে এভাবে আমাদের কাছে পথপ্রদর্শক হয়ে এই ধরনের কাজ করবেন। তিনি সফল হয়েছেন, এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের। এদিন সম্মাননা পর্বের পর টিম শহর ঝাড়গ্রামের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় ধরা দিলেন বিশাল মুর্মু। ভাগ করে নিলেন তার যাত্রাপথের নানান অভিজ্ঞতার কথা। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আমরা এই দুটো পংক্তি পড়েছি ছোটবেলায় বইয়ের পাতায়, আর এই দুটো পংক্তিকে বাস্তবে রূপায়ণ করেছেন যিনি, তিনি হলেন লালগড়ের নারচা গ্রামের বিশাল মুর্মু। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, তারপর নানা রকম অর্থনৈতিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে উচ্চশিক্ষার পথে পাড়ি দিলেও পুরোপুরি মন বসেনি সেখানে। এই জগৎটাকে নিজের পায়ে হেঁটে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপভোগ করতে চেয়েছিলেন তিনি। পেশাগতভাবে কারিগরি ক্ষেত্রে তিনি যুক্ত রয়েছেন, সেই সূত্রে উত্তরাখণ্ডে পাড়ি দেন। সেখানে গঙ্গার বিশালতা দেখে এবং তার নাম বিশাল, সেই নামের যথার্থতা প্রমাণ করার লক্ষ্যে পরিকল্পনা নিলেন ভারত ভ্রমণের। তবে কোনো যানবাহনে চড়ে নয়, সম্পূর্ণ পায়ে হেঁটে নিজের দেশকে নতুন করে দেখার এবং চেনার লক্ষ্যে বেরিয়ে পড়লেন বিশাল মুর্মু। মানুষের মধ্যে নানান রকম ইচ্ছে থাকে, ভালো লাগার পরিসর থাকে। আপনার ভালো লাগার জায়গাটা হলো পায়ে হেঁটে ভারত ভ্রমণ। হঠাৎ এই ভাবনা কেন? যখনই আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম, তারপরে 1 বছর গ্যাপ রয়ে গিয়েছিল। তো তারপরে 2016 সালে যখন আমি মানিকপাড়া বিবেকানন্দতে অ্যাডমিশন নিলাম, তারপরে ওখানেও আমার গ্রাজুয়েটটা কমপ্লিট করতে পারলাম না। মানে যে বছর প্রথম বর্ষ ছিল সে বছরে আমি স্টপ করে যাই। তারপর থেকে আমি কাজ করতে খড়গপুরে কাজ করছিলাম। তারপরে ওখান থেকে খবরের মাধ্যমে খুঁজে বিজ্ঞাপন দেখে সেই হলদিয়া সিপেট কলেজের বিজ্ঞাপন দেখতে পেলাম যে ওখানে 6 মাসের কোর্স, এসটিদের জন্য থাকা খাওয়া ফ্রি। তো সে সময় ওখানে কোর্স করে 6 মাস কোর্স করার পর কাজের সূত্রে কোম্পানিতে চলে যায় উত্তরাখণ্ড, হরিদ্বার। তো সে সময় থেকে মানে কাজ করার পর কয়েক বছর কাজ করার পর একদিন ঘুরতে যাওয়ার সময় গঙ্গা ধারে, তো সে সময় এক নেদারল্যান্ডসের এক ফরেনার সাথে দেখা হয়। তো আমারও একটু ইচ্ছে জাগলো যে তার সাথে একটু কথা বলার। তো কম বেশি ইংরেজি মানে বলতে পারি না বেশি, কিন্তু ছোট একটু মানে ইন্ট্রো কথার মতো ভাঙাভাঙি করে বলতে পারে। তো সে সময় ওনার সাথে আমি কথা বললাম, ফরেনার সাথে। তারপরে যাই হোক, উনিও ভালোভাবে কথা বললো। তো
সে সময় একটু খুব ভালো লাগলো যে প্রথমবার এক বিদেশির সাথে কথা বললাম, তাও আবার ইংরেজিতে। সেও আমার সাথে ভালোভাবে কথাবার্তা বললো। তো তারপর থেকে আমার একটা মনে মনে একটু চিন্তা ভাবনা করতে থাকি যে বিদেশ ঘুরতে যাওয়া মানে একটা স্বপ্নের থেকেও অনেক বড়, যেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার থাকে। তো তাই জন্য তখন থেকে আমার মনের মধ্যে চলে এলো যে আমাদের ভারতবর্ষ ঘোরার তো অনেক জায়গা রয়েছে, যেহেতু বাইরে থেকে লোক আসছে মানে দেখার তো অনেক কিছু রয়েছে জানারও। তো তখন থেকে একটু মনের মধ্যে স্বপ্নের মতো প্রত্যেকদিন একটা আহ ভাব স্বপ্ন দেখতে থাকি। তো তারপর থেকে বেশ কয়েক বছর চলে গেল, 2019 চলে এলো, তারপরে লকডাউন চলে এলো। তারপরে সে সূত্রে আমি লকডাউনের পর 2021 সালে আমি সাউথ ইন্ডিয়াতে কাজ করতে গেলাম। তো তার কারণ হচ্ছে আমার একটু ভাষার সম্পর্কে একটু ছোট্ট একটু আইডিয়া করার জন্য। তো সে সময় সাউথ ইন্ডিয়াতে কাজ করলাম 2.5 বছরের মতো। তারপরে 2023-এ চলে এলাম বাড়ি। বাড়ি আসার পর 2024-এ যেমন কাজ করতাম সেভাবে চলছিল। তার সাথে সাথে প্রত্যেকদিন একটা ভারত দর্শনের একটা মাথায় একদম স্বপ্নটা একদম বসেছিল। তারপরে ভাবতে থাকি যে এরকম কাজ করতে করতে তো বছরও শেষ হয়ে যাবে, প্লাস বয়সও বেড়ে যাবে, স্বপ্নের মতনই রয়ে যাবে। তো একটু রিস্ক নিতে হবে আমাকে নিজের থেকে। তো তখন থেকে ফাইনালি বাড়িতেও অনেক দিন থেকে আমি বলেছি যে একবার ইন্ডিয়া ট্রাভেলের জন্য আমি বেরোবো। তো সে সময় তো আমারও বয়স কম ছিল, তো তার জন্য বাড়ি থেকে সাপোর্ট দেয়নি। তারপরে 2024 সালে কয়েক মাস আগে, ডিসেম্বর থেকে কয়েক মাস আগে আমি আমার মাকে বললাম যে যেহেতু আমার বিশাল নাম, তো আমি যদি আমার নামের অনুযায়ী কিছু একটা না করতে পারি তাহলে মানে নাম রাখাটা মনে হয় মানে মানায়নি। এরকম একটা মাকে যখন এই কথাটা বুঝিয়ে বললাম, তো মাও রাজি হয়ে গেল ফট করে। তারপর থেকে আমি ডিসেম্বর মাসে 1 ডিসেম্বর জার্নি স্টার্ট করলাম। আর 1 ডিসেম্বর না 2024, হ্যাঁ 2024-এর 1 ডিসেম্বর। তো এখানে আমার পোস্টার দেওয়া ছিল ঝাড়গ্রাম দাস প্রিন্টার ওখানে। তো ওখানে আমি বাড়ি থেকে ডাইরেক্ট চলে আসি আমাদের সিটিতে। তারপরে ওখানে পোস্টার নিয়ে এখান থেকে আমি হাঁটাটা শুরু করি। আমাদের ঝাড়গ্রাম যেটা রয়েছে দাস প্রিন্টার, ওখান থেকে আমি পোস্টার নিয়ে আমি স্টার্ট করি। তারপরে রাস্তার মধ্যে প্রথম সাক্ষাৎকার হলো সন্দীপ দা, অভিজিৎ, হ্যাঁ। তো এদের সাথে প্রথম সাক্ষাৎ, প্লাস এই যাত্রার একদম সর্বফার্স্ট মানে সাপোর্টার বলতে পারেন, কেননা আমার যাত্রার প্রথম একদম সাপোর্টার। তো তাই জন্য একটু আমারও একটু মনের মধ্যে মানে একদম নতুন কোনো অভিজ্ঞতা নেই যাত্রার সম্বন্ধে। তো সে সম্বন্ধে তখন থেকে একটু কথা বলতে থাকি কিসের জন্য যাচ্ছ এইসব। তো বিশেষ কিছু আইডিয়া ছিল না বলার জন্য। তো আমার যে যাত্রার উদ্দেশ্যের জন্য একটা বার্তা নিয়ে আমি বেরিয়েছিলাম, যেটা হলো সেভ হিউম্যানিটি, মানবতা রক্ষা করা। তো ওটার নিয়েও আমার মানে বিশেষ একটা আমারও চিন্তাধারা মনে হলো যে একটা সেভ হিউম্যানিটিটা মাস্ট, আমাদের দেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য সেভ হিউম্যানিটি একদম প্রয়োজন। তো তারপরে আমার যাত্রাটা আবার আগের দিকে নিয়ে যায়। আর তখন থেকে খুব ভালো যাত্রাটা চলতে থাকে। প্লাস সময় বিশেষ সন্দীপ দার সাথেও কথা বলা হতো। আর সময় বিশেষ রাস্তার মধ্যে সে কোনো কিছু প্রবলেম এর জন্য অনেকবার ফোন করা হয়েছে। তো আমি হেঁটে আমাদের ভারতবর্ষের যে আকৃতি রয়েছে, মানচিত্রের যেভাবে আকৃতি রয়েছে, তো সে অনুযায়ী আমিও একদম ধারে ধারে রাউন্ড করেছি। তো ওটার মধ্যে আমার টোটাল স্টেট পড়েছে এখন 17টা। আর স্টেটগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পরে আমি বেরিয়েছিলাম ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা হয়ে আন্ধ্রা,
আন্ধ্রা থেকে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লে লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, ইউপি হয়ে আবার ওখানে একটু বিহারটাকে বাদ দিয়ে আমি নেপালে গিয়েছিলাম। নেপাল থেকে ফের আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসাম, আসাম হয়ে গুয়াহাটি, গুয়াহাটি থেকে আমার যাত্রাটা সমাপ্ত করলাম। পায়ে হেঁটে ভারত ভ্রমণের আপনার এই দীর্ঘ যাত্রা, তো সেক্ষেত্রে আপনি একদিনে কতটা করে হাঁটতেন? একদিনে আমি 20 থেকে 25 কিলোমিটার আপ ডাউন হয়ে যায় মাঝে মধ্যে, আর না হলে আমার 20 কিলোমিটার ওটা পারফেক্ট বানা করা। আচ্ছা, ওই হাঁটা শেষ হলো, তারপর কি করতেন, মানে থাকা বা খাওয়া সেগুলো? তারপরে যখনই সন্ধ্যা নেমে যেত, তারপরে থাকার জন্য শেল্টার খুঁজে নিতাম। আমার সাথে রয়েছিল ক্যাম্প, টেন্ট, প্লাস লোকাল লোকের সাথে হেল্প নিতাম, কিংবা পেট্রোল পাম্প, আর কিংবা সেরকম একদম খোলা খোলা মাঠ থাকলে সেরকম অবস্থায় আমি টেন্ট লাগিয়ে রাত কাটিয়ে দিতাম। পরিবেশ প্রকৃতি, তার উপর তো আমাদের কারোরই হাত নেই। না, তো অনেক সময় নিশ্চয়ই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এগুলোর সম্মুখীন হয়েছেন, হ্যাঁ, তো সেগুলো কিভাবে অতিক্রম করেছেন? সে সময় কিছু টাইম রাস্তার মধ্যে যেটা আমরা দেখতে পাই বাস স্টপেজ বা প্রতীক্ষালয়, তো সেই সব জায়গাগুলোতেও রাত কাটিয়েছি। পেট্রোল পাম্প হলো, দোকানের সাইড হলো। বর্ষাকালে একটু সমস্যা হয়ে যেত, তো তবুও আমি আস্তে আস্তে করে আগের দিকে চলে গেছি। এই দীর্ঘ যাত্রা পথে কোন পরিস্থিতিটা সবচেয়ে বেশি কঠিন বলে মনে হয়েছিল? এই দীর্ঘ যাত্রাপথে আমার বর্ষাকালটা একটু মনে হয়েছিল, কেননা বর্ষাকালে যেখানে সেখানে বসা যায় না, প্লাস একটা সকাল থেকে বৃষ্টিপাত বেশি চললে মানে ভিজে ভিজে আর জার্নি করা যেত না। তো বর্ষাকালটা খুব মানে কষ্ট লেগেছিল। চলার পথের ক্লান্তি, পথের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, এবং নিশ্চয়ই শরীরও সবসময় সাথ দেয়নি, তা সত্ত্বেও এই যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা সফল করে ফিরে আসা, অনুঘটক যদি জিজ্ঞেস করি, কি ছিল? ক্লান্তির মধ্যে আমি নিজেকে মাঝে মধ্যে মন খারাপ হয়ে যেত, তো সেরকম আমি সবসময় আমি টার্গেট করে নিতাম, কেননা আমি ওয়ান ম্যান আর্মি, এটা সবসময় আমি মনে করতাম, যেমনই পরিস্থিতি থাকুক আমাকে আগের দিকে যেতে হবে। মানে নিজের মনের মধ্যে থাকা অদম্য জেদটা, হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় অনুঘটক। আচ্ছা, পরিবারে কে কে রয়েছেন? পরিবারে বাবা, মা আর বোন। তারা কতটা সমর্থন করেছে এই জার্নিতে? যখন আমি বেরিয়েছিলাম তখন একদম ফুল সাপোর্ট, তাদের জন্য আমিও যাত্রাটা কমপ্লিট করতে পারলাম। তাদের অনুমতি বা আমার যত স্বপ্ন ছিল এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য একদম বাড়িতে পুরো ফুল সাপোর্ট ছিল। আশেপাশের মানুষ এবং বিশেষ করে এই অরণ্য শহরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ কিভাবে আপনার পাশে ছিলেন? ঝাড়গ্রামের হোক, আশেপাশের বা বিভিন্ন রাজ্যে যখনই আস্তে আস্তে চলতে গেলাম, জার্নিটা যখনই 1 মাস থেকে 2 মাস 3 মাস, তারপর আস্তে আস্তে একটু আমার বার্তাটা একটু ছড়িয়ে গেল। তো সেই সময় সবাই কম বেশি জিজ্ঞাসা করতো কেমন আছো না আছো এসব। আর খাওয়া দাওয়া, ওটা যাওয়ার পথে আমিও জানতাম না যে এত মানুষের এখনো মানবতা বোধ রয়েছে, তো আমি এটা দেখে একটু অবাক হলাম। তো মানবতাবোধ এখনো আরো আমাদের প্রয়োজন, যেটা হচ্ছে শুধু আমার মানুষের জন্য মানবতা একদম মেন জিনিস। যে কোনো অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শিখিয়ে যায়, সেখানে আপনার অভিজ্ঞতার পরিসর অনেকটা বড়। জানতে ইচ্ছে করছে, এই দীর্ঘ অভিজ্ঞতা আপনাকে কি শিখিয়ে গেল? এই দীর্ঘ অভিজ্ঞতা, যেটা আমি ভারত দর্শনে বেরিয়েছিলাম, এটাতে আমি সবার মনটা মানে সবার মনটাকে এমন ভাব এই যাত্রার মাধ্যমে যেন তাদের মনটা আমি দেখতে পেলাম, এরকম একটা অনুভূতি পেলাম। কেননা যেমন হলো আমাদের দেশের সেনাবাহিনী, তারা ডিউটি করার সময় কতটা সুখে আছে না খুশিতে আছে, এইসব জিনিস একটা তাদের সাথেও দেখতে পেলাম, তাদের সাথেও কম বেশি সময় কাটালাম, তো এইসব ভালো লাগলো। তারপরে সব
সব ধরনের মানুষের সাথে উঠা বসা করার এক সুযোগ পেলাম। যে জিনিস সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না সেই সব জিনিসও আহ, অর্জন করলাম। তো এইসব অনেক কিছু ভালো লাগলো, যেটা হয়তো আমি বাড়িতে থাকলে হয়তো অনেক কিছু জিনিস দেখতাম না, বুঝে নেওয়ার যে একটা ক্ষমতা পেলাম, অনেক কিছু পেলাম এই জার্নির মধ্যে। যতদূর জানি অরণ্য শহরে অবস্থিত একটি বিদ্যায়তন ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, তার প্রাক্তনী দল আপনার সঙ্গে ছিল, আর সঙ্গে ছিলেন এই শহরের কিছু বিশিষ্ট মানুষেরা। তাদের সম্পর্কে কি বলবেন? প্রথমে তো হয়তো সবাই আমাদের ঝাড়গ্রাম জেলার বাসীরা সবাই জানতো না। তো যখনই আমার দীর্ঘ মাস কেটে গেল সে সময় সব দিক থেকে মোটামুটি সাহায্য পেলাম। মনের জোর দেওয়ার জন্য সবাই কম বেশি সাহায্য করলো, যে কোনো চিন্তা নেই, আমরা পাশে আছি। তো এইসব কথা শুনে একটু খুব ভালো লাগতো। তার সাথে যে একটা নিজের পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়, এই জিনিসটা একদম যেমন বাণী মহাপুরুষরা লিখে গিয়েছিলেন, তো সেই সব বাণীগুলা কিছু কিছু এই যাত্রার পরে একদম হুবহু মিলে। একটা জার্নির কথা তো আমরা জানলাম, যে চলে সে কিন্তু সহজে থামতে চায় না। তাহলে আপনার পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? পরবর্তী কল্পনা এমন কিছু করার, সামাজিক সাথে যেহেতু আমার বার্তা রয়েছিল মানবতার রক্ষা করা, তো সে অনুযায়ী কিছু একটা সামাজিকের জন্য হাত এগিয়ে দেওয়া। তার সাথে সাথে আরো ছোট বড় এক স্বপ্ন ছিল, যেটা হালকা ছোট ওর একটু বাইরের দেশ পাড়ি দেওয়া। তো এসব যেটা হয়তো এই যাত্রার পরে চলার সময় আমি নেপালেও গিয়েছিলাম। তো প্রথমবার ভারতের যে সীমানা বা বর্ডার পার করানো, তো এই জিনিসের সম্বন্ধে একটু অভিজ্ঞতা একটুকু পেলাম। তো যেটা হচ্ছে আবার বাইরের দেশ বর্ডার পার করানো, ওই অনুভূতিটা একটু স্বপ্ন আছে। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনার এই দীর্ঘ যাত্রার জন্য আপনাকে আমরা কুর্নিশ জানাই। আপনি এভাবেই নিজের ইচ্ছে শক্তিতে ভর করে পাড়ি দিন আরো দূর দূরান্তে। কথায় বলে, স্বাদ থাকলেও অনেক সময় সাধ্যে না কুলোলে সেই স্বাদ পূরণ করা যায় না। কিন্তু আসলে ইচ্ছে শক্তির কাছে আমাদের পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতা কোথাও একটা গিয়ে ঠিকই নত হয়। আমরা আজকে শুনলাম বিশাল মুর্মুর সেই অদম্য ইচ্ছের কথা, যে ইচ্ছে তাকে এই অরণ্য শহর থেকে শুরু করে সমগ্র ভারত ভ্রমণের পথে উজ্জীবিত করেছিল।